আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভালো আছো। আজকে তোমাদের ব্যাকরণের সবচেয়ে কঠিন একটা টপিক প্রকৃতি ও প্রত্যয়, এটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা খুব সহজে কীভাবে শেখা যায় তার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার হলে কিভাবে এখানে প্রশ্ন সমাধান করতে পারেন এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই প্যাটার্নগুলো একটু আমরা আলোচনা করব। আমি জুরজানি আল রিয়াম তোমাদের সাথে আজকে থাকছি। চলো খুব সহজেই প্রকৃতি প্রত্যয়টা শিখে নিই। শুরুতেই আমরা দেখব প্রকৃতি কি, প্রত্যয় কি, প্রত্যয় ও বিভক্তির পার্থক্যগুলো কি কি, কোনটি কৃত প্রত্যয়, কোনটি তদ্ধিত প্রত্যয়, কৃদন্ত শব্দ, তদ্ধিদন্ত শব্দ। আজকে আমরা এগুলোই আলোচনা করব। এইগুলোই মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো যদি ভালো করে আমরা একটু দেখি তাহলে আমাদের প্রকৃতি ও প্রত্যয় খুব সহজ। চলো দেখো, একটা শব্দের অংশ থাকে দুইটা, একটা মূল অংশ, একটা আজাইরা অংশ বা ফা অংশ। দেখো দেখি সামাজিক শব্দটার মূল অংশটা কি হইতে পারে? সমাজ। সমাজ, আচ্ছা। এর সাথে এক্সট্রা অংশটা কি? এক্সট্রা অংশটা আমার ইক, এক্সট্রা অংশটা ইক, আচ্ছা। তারপরে কুসুমিত শব্দের মূল অংশটা কি হইতে পারে? কুসুম, আচ্ছা, কুসুম মূল অংশ। তারপরটা এক্সট্রা অংশটা কি? ইতো। আচ্ছা, স্বপ্নীল শব্দের মূল অংশটা কি হইতে পারে? স্বপ্ন, আচ্ছা, স্বপ্ন ইল, ওকে। লাঘব শব্দের মূল অংশ লাঘব, মূল অংশ লঘু, যা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, লঘু, লঘু যোগ লাঘব। জমিদার শব্দের মূল অংশটা কি? জমি, জমি প্লাস দার। এখন সুপ্রিয় শিক্ষার্থী, যে জিনিসটা খেয়াল করবা, দেখো এই যে সমাজ, কুসুম, স্বপ্ন, লঘু, জমি, এগুলো মূল অংশ। এই যদি এগুলো মূল অংশ, এগুলোকে আমরা বলি প্রত্যয়, প্রকৃতি। এগুলোকে আমরা কি বলছি? প্রকৃতি। মূল অংশগুলোকে কি বলছি আমরা? প্রকৃতি। আর এই যে আজাইরা অংশ যেগুলো, ইক, ইতো, ইল, দার, এগুলো এক্সট্রা অংশ, ফা অংশ, এই জন্য এগুলোকে আমরা বলছি প্রত্যয়। তাহলে প্রত্যয় কোথায় বসতেছে একটা শব্দের? প্রত্যয় একটা শব্দের শেষে বসে, শেষে বসে, শেষে বসে কি করতেছে? নূতন শব্দ তৈরি করে, নূতন শব্দ তৈরি করে, ওকে। এখন এই প্রকৃতি এবং প্রত্যয় শ্রেণীবিভাগ আছে, সেগুলোকে দেখে নিই। দেখো, সামাজিক শব্দের মূল শব্দটা কি? সমাজ। এটা একটা নাম শব্দ না, এবং এটা কি আমরা খুব সহজেই বের করতে পারছি না? সামাজিক শব্দের মূল শব্দ সমাজ, খুব সহজেই বের করতে পারছি। এবং এটা দ্বারা কি কোনো ক্রিয়াপদ গঠন করা যাচ্ছে? কোনো ক্রিয়াপদ গঠন করা যায় না। যেহেতু এটা খুব সহজেই আমরা বের করতে পারি এবং এটা দিয়ে কোনো ক্রিয়াপদ গঠন করা যাচ্ছে না, ওই জন্য এটাকে বলছি আমরা নাম প্রকৃতি। কি বলছি আমরা এটাকে? নাম প্রকৃতি, বা এটা আরেকটা নাম আছে প্রাতিপদিক। প্রাতিপদিক, ওকে। এই নাম প্রকৃতির পরে যে এক্সট্রা অংশটা, সেটাকে বলছি আমরা তদ্ধিত প্রত্যয়। তাহলে নেক্সট শব্দটা দেখি, কুসুমিত। কুসুমিত শব্দের মূল অংশটা কি? কুসুম। দেখো, কুসুমিত শব্দের মূল অংশটা কুসুম, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি, বলা যাচ্ছে। এবং এই কুসুম শব্দ দিয়ে কি কোনো ক্রিয়াপদ গঠন করা যাচ্ছে? ক্রিয়াপদ কি গঠন করা যাচ্ছে? না, ক্রিয়াপদ গঠন করা যাচ্ছে না, ওই জন্য এটাকে বলছি নাম প্রকৃতি। এরপরে যে এক্সট্রা বা ফা অংশটা বসেছে তাকে বলছি আমরা তদ্ধিত প্রত্যয়। কি বলছি? তদ্ধিত প্রত্যয়। তাহলে একটা বিষয়টা একটু খেয়াল করি, খেয়াল করেন। তাহলে খুব সহজেই আমরা বের করতে পারি, খুব সহজে, খুব সহজে
মূল শব্দটা নির্ণয় করা যায়, মূল অংশ নির্ণয় করা যায়। এবং আরেকটা বিষয়, মূল অংশ দিয়ে ক্রিয়াপদ গঠন করা যায় না, ক্রিয়া গঠন করা যায় না। সেটাই হচ্ছে আমার কি নাম প্রকৃতি, সেটা আমার কি নাম প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সম্ভবত নাম প্রকৃতি খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন দেখো, এই নাম প্রকৃতি এবং তদ্ধিত প্রত্যয় একসাথে হয়ে একটা শব্দ গঠন হয়েছে না, নামটা কি সামাজিক। ওই জন্য সামাজিককে বলছি আমরা তদ্ধিতান্ত পদ। কি বলছি এটাকে আমরা? তদ্ধিতান্ত পদ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনটা তদ্ধিতান্ত পদ, কোনটা নাম প্রকৃতি, কোনটা তদ্ধিত প্রত্যয়। এই পাশের অংশগুলোতে চলে আসো। শ্রবণ। আচ্ছা, শ্রবণ শব্দের মূল অংশটা কি হইতে পারে? আমরা কি খুব সহজেই বুঝতে পারতেছি, নির্ণয় করতে পারতেছি? না। শ্রবণ শব্দের মূল অংশটা হচ্ছে শ্রু +1, শ্রবণ। এর মূল অংশটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতেছি না। ওই জন্য দেখো, এটার মূল অংশ খুব সহজে নির্ণয় করা যায় না। যেহেতু মূল অংশটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি না, ওই জন্য এটাকে আমরা বলতে পারি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কি বলতে পারি আমরা এটাকে? ক্রিয়া প্রকৃতি। বা আরেকটা বিষয় আছে, মূল অংশ দিয়ে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি। ও বিষয়ে যাব। মূল অংশ দিয়ে ক্রিয়া গঠন করা যায়। ক্রিয়া গঠন করা যায়, অর্থাৎ যে মূল অংশ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি না, ওখান থেকে বের করতে পারি না, সেটাকে বলছি ক্রিয়া প্রকৃতি। বা যে মূল অংশটা দিয়ে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি, সেটাকেও আমরা বলছি ক্রিয়া প্রকৃতি। তাহলে খেয়াল করে দেখো, শ্রবণ শব্দের মূল অংশটা যে শ্রু, এটা আমরা মুখস্থ না করলে আমরা বের করতে পারি না, শ্রু। ওই জন্য এটাকে বলছি আমরা ক্রিয়া প্রকৃতি, বা এটার আরেক নাম হচ্ছে ধাতু। এরপর কি দেখো, এই যে মূল অংশের পরে যে এক্সট্রা বা ফা অংশটা বসেছে ক্রিয়া প্রকৃতির পরে, এই জন্য এটাকে বলছি আমরা কৃৎ প্রত্যয়। কি বলছি আমরা? কৃৎ প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির পরে যে এক্সট্রা অংশটা বসে তাকে বলি আমরা কৃৎ প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির পরে যে এক্সট্রা অংশটা বসে তাকে আমরা কোন প্রত্যয় বলছি? কৃৎ প্রত্যয় বলছি। আর নাম প্রকৃতির পরে যে এক্সট্রা অংশটা বসতেছে তাকে কি বলছি আমরা? তদ্ধিত প্রত্যয়। এই দুটি মিলে একটা শব্দ গঠন হয়েছে না, শ্রবণ। ওই জন্য এটাকে বলছি আমরা কৃদন্ত পদ। কৃদন্ত পদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কি বুঝতে পারছেন এটা কেন কৃদন্ত পদ? কারণ এটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। ওকে, দেখো, উক্তি। উক্তি শব্দের মূল অংশটা কি হইতে পারে? আমরা কি বুঝতে পারতেছি, বলতে পারি? না। উক্তি মূল অংশটা হচ্ছে বচ যোগ কয়ত রস্যই, উক্তি। এই যে বচ, যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি না, ওই জন্য এটাকে বলছি
ক্রিয়া প্রকৃতি, আর কয়ত এটাকে বলছি কৃত প্রত্যয়। এই দুটি মিলে উক্তি কৃদন্ত পদ। আসো আরেকটা উদাহরণ দেখি। চলন্ত। এখন বলো চলন্ত শব্দের মূল অংশটা কি? ভাইয়া চলন্ত শব্দের মূল অংশ ভাইয়া চল, ভাই এটা খুব সহজে বের করতে পারছি। এখন দেখো চলন্ত শব্দের মূল অংশ চল যোগ অন্ত। বলতেছে যে ভাই আমরা খুব সহজেই তো বের করতে পারলাম। হ্যাঁ, তাহলে কি এটা ক্রিয়া প্রকৃতি? না। খেয়াল করে দেখো চল দিয়ে কিন্তু আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি। চলছে, চলবে, চলবো, চলি, এটা দিয়ে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারছি। তাই চলটা আমার ক্রিয়া প্রকৃতি। কিন্তু জমিদার শব্দে জমি দিয়ে কি আমরা ক্রিয়াপদ গঠন করতে পারছি? না, ওই জন্য এটাকে আমরা বলছি নাম প্রকৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনারা কোনটা কৃদন্ত পদ, কোনটা তদ্ধিতান্ত পদ, কোনটা নাম প্রকৃতি, কোনটা তদ্ধিত প্রত্যয়, কোনটা ক্রিয়া প্রকৃতি, কোনটা কৃত প্রত্যয় বুঝতে পেরেছেন? আশা একটু প্র্যাকটিস করি। পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন হতে পারে দেখো। নিচের কোনটি কৃদন্ত পদ? খেয়াল করো। ধার্মিক, শারীরিক, তারপরে নীলিমা, এখানে দিলাম করণ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, নিচের কোনটি কৃদন্ত পদ? উত্তর কি হবে? উত্তরটা করণ। কেন করণ? আমরা বলছি কৃদন্ত পদ চেনার উপায়গুলো বলছি। দেখো এটার মূল অংশটা কি? ধর্ম, যেটা দিয়ে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি না এবং খুব সহজেই নির্ণয় করতে পারি। শারীরিক শব্দের মূল অংশ কি? শরীর, এটা দিয়ে কি ক্রিয়াপদ গঠন করা যায়? যায় না। এটা কি খুব সহজেই বের করতে পারছি। নীলিমা শব্দের মূল অংশ কি? নীল, এটার মূল অংশ কি খুব সহজেই বের করা যাচ্ছে? এবং এটা দিয়ে কি আমরা ক্রিয়াপদ গঠন করতে পারছি না। এই জন্য এগুলো আমার কি পদ? তদ্ধিতান্ত পদ। করণ শব্দের মূল অংশটা কি? এটা খুব সহজে নির্ণয় করা যায় করণ শব্দের মূল অংশ? না। যদি করণ শব্দের মূল অংশ খুব সহজে নির্ণয় করা যায় না, ওই জন্য এটাকে আমরা বলছি কৃদন্ত পদ বা কৃত প্রত্যয় সাধিত শব্দ। আপনাদের কাছে পরিষ্কার না? বিষয়টা খুব সহজেই পরীক্ষা এইভাবে প্রশ্ন আসলে কীভাবে সলভ করবেন তা আমি বলে রাখছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট নোট। আর এখন এদিকে দেখো, এগুলো অলরেডি বলে ফেলেছি। প্রকৃতি অর্থাৎ মূল অংশ, প্রকৃতির কি একটা মূল অংশ একটা শব্দের? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কীভাবে বের করবা তাও বলছি, ক্রিয়া প্রকৃতি তাও বলেছি। প্রত্যয় দুই প্রকার, অর্থাৎ যেটা এক্সট্রা অংশ একটা শব্দের সেটাই আমার প্রত্যয়, এবং যেটা শেষে বসে সেটাই আমার প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় নাম শব্দের পরে বসে, কৃত প্রত্যয় ধাতুর পরে বসে। ওকে, এখন একটু জিনিসটা দেখো, বিভক্তি ও প্রত্যয়ের পার্থক্যটা কোথায়? বিভক্তিও একটা শব্দের কোথায় বসে? শেষে বসে। আর প্রত্যয়ও একটা শব্দের শেষে বসে। তবে বিভক্তি
একটা শব্দের শেষে যুক্ত হয়ে অর্থের কোনো পরিবর্তন করে না, একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্কটা শুধু বজায় রাখে। কিন্তু প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন দেখো হাত, এই যে হাত, সাথে যখন ই যুক্ত হয়ে গেল হাতি, দেখো নতুন একটা শব্দ তৈরি হয়েছে। ওই জন্য এখানকার এটা আমার কি প্রত্যয়। আর এখানে দেখো হাতের সাথে এ যুক্ত হয়েছে, হাতে কোনো নতুন শব্দ তৈরি হয়েছে না, ওই জন্য এখানকার এটা আমার কি বিভক্তি, এটা আমার কি বিভক্তি, আর এটা আমার কি প্রত্যয়। উদাহরণ দেই, দোকানে গিয়ে দোকানির থেকে বই কিনলাম। দেখো এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করো। দোকানে গিয়ে দোকানির থেকে বই কিনলাম, এই যে এই শব্দের মূল অংশটা কি দোকান, তার সাথে কি যুক্ত হয়েছে এ। এখানে তো দোকানে কোনো দোকানই তো বোঝাচ্ছে, কোনো অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এ যুক্ত হওয়ার কারণে এই বাকি পদগুলোর সাথে সম্পর্কটা ভালো হয়েছে, ওই জন্য এখানকার এটা আমার কি বিভক্তি। আর দোকানের থেকে বই কিনলাম, মূল শব্দটা কি দোকান, তার সাথে কি যুক্ত হয়েছে ই, দোকানি, তাহলে কি হয়ে গেল দোকানি, একটা কি নতুন শব্দ তৈরি হয়েছে, নতুন শব্দ তৈরি হয়েছে, নতুন শব্দ তৈরি হয়েছে, ওই জন্য এখানকার এটা আমার কি প্রত্যয়। তাহলে তোমরা বিভক্তি এবং প্রত্যয়ের পার্থক্য কি বুঝতে পেরেছ? আচ্ছা চলো, তোমাদের যেখানে অসুবিধা হয় সেই অসুবিধারই সমাধান দেব। দেখি, অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত যে শব্দগুলো আছে, তখন এতক্ষণ তো আমরা চেনার উপায়গুলো দেখলাম, কিভাবে বুঝবো এইটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, কিন্তু বিশ্লেষণের সময় এর মূল অংশটা বের করতে হবে, আমাদের লিখতে হবে। কিভাবে বুঝবো এটা কার্য, করণ, করণীয়, কারক এগুলোর মূল অংশ ক্রি। চলো, ঝামেলাটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দের মূল অংশ বের করা নিয়ে। এটা কিভাবে নির্ণয় করা যায়? দেখো, করা সংক্রান্ত যতগুলো বিষয় আছে করার সাথে সম্পর্কিত, যেমন কার্য, করণ, করণীয়, কারক, কর্তা, কর্তৃ, কর্তব্য, কর্ম, কৃতি, কৃত্রিম, ক্রিয়া, এগুলোর প্রত্যেকটার মূল অংশটা বা ক্রিয়া প্রকৃতিটা ক্রি। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? ক্রয় মানে বেচা কেনা সম্পর্কিত, ক্রয়, ক্রেতা, কৃত, কৃতব্য, ক্রয়, এগুলোর মূল অংশটা কি ক্রি। তারপর দেখি ক্ষয়ে যাওয়া, ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়ী, যার মূল অংশ ক্ষি, মূল অংশটা কি বা প্রকৃতিটা কি ক্ষি। এই যে যাওয়া সংক্রান্ত যতগুলো বিষয় আছে, যাওয়া, যাওয়া, গত, গতি, গমন, গন্তব্য, গম্য, গমনীয়, গম্ভীর, যাওয়া সম্পর্কিত প্রকৃতি গম, প্রকৃতিটা কি গম। গ্রহ, গ্রাহী, গ্রহণ, গ্রহিতা, গ্রাহক, গ্রহণীয়, গ্রাহ্য, গ্রাহক, মূল অংশটা কি গ্রহ। প্রিয় শিক্ষার্থী, এগুলো একটু এইভাবে রিডিং পড়ে যেতে হবে এবং এই প্রকৃতিগুলো একটু মনে রাখতে হবে আপনাকে। এই বিষয়টা আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন বুকে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করেছি, সেখানে আপনারা পেয়ে যাবেন আশা করি। দেখো, চলা সংক্রান্ত যেগুলো আছে, চল,
চলন, চলনীয়, চলন্ত, চলিষ্ণু, চলমান, চলা, চলিত, চলিতব্য, চলত। চল, মূল অংশটা কি? চল। তারপরে চলো একটু বাকিগুলো একটু দেখি। দেখা সংক্রান্ত যেগুলো আছে, চোখে দেখা, দেখা সংক্রান্ত যেগুলো, সেগুলো দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টা, দ্রষ্টব্য, দৃষ্টান্ত। মূল অংশটা কি? দৃশ্য। মূল অংশটা কি? দৃশ্য। আবার যদি দেখি পড়া সংক্রান্ত যেগুলো বিষয়, পড়া, পঠন, পাঠ্য, পঠিত, পঠিতব্য, পঠনীয়, পাঠক, পঠ্যমান, পড়া সংক্রান্ত, এগুলোর প্রকৃতি পঠ। এগুলোর প্রকৃতি কি? পঠ। ওকে। বলা সংক্রান্ত যেগুলো বিষয়, মুখে বলা, সেগুলো কি? বচন, বাচ্য, বচনীয়, বাচক, বাক্য, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, এগুলোর মূল অংশ বচ। একটু যদি আপনারা এইভাবে রিডিং পড়ে যান তাহলে আপনাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে খুবই সুবিধা হবে। চলো, তাহলে এগুলো আমরা বুঝতে পেরেছি। এখন দেখব একটা শব্দের শেষে যদি ধরো অক থাকে তাহলে আমার কৃত প্রত্যয়টা কি হইতে পারে? নক বা অক। বা একটা শব্দের শেষে যদি অন থাকে, কৃত প্রত্যয়টা অনট বা অন। চলো আমরা বিশ্লেষণ করে যাই, প্রত্যেকটা সুবিধা হবে। অক থাকলে কৃত প্রত্যয়টা কি? নক বা অক। কারক শব্দের মূল অংশটা কি? কিছুক্ষণ আগে তোমাদের আমি বলেছি। দেখো, কারক শব্দের মূল অংশ, দাঁড়াও, দেখো, এই দেখো, কারক শব্দের মূল অংশ কি? ক্রি। ক্রি, ক্রি। তাহলে শব্দের শেষে কি আছে? অক। আমরা কি দেবো এখন? নক বা অক। প্রিয় শিক্ষার্থী, আপনারা কি বুঝতে পারছেন কিভাবে নির্ণয় করা যায়? কত সহজে। তারপর দেখো, নায়ক শব্দের মূল অংশটা কি? দেখো, নায়ক শব্দের মূল অংশ, দেখো, নায়ক, নায়ক শব্দের মূল অংশটা কি? নি। এগুলো একবার জাস্ট গো থ্রু করতে হবে, আপনাকে রিডিং পড়তে হবে, তাহলে আপনি এই শব্দগুলোর মূল অংশটা খুব সহজে নির্ণয় করতে পারবেন। নিযোগ, নক। দর্শক শব্দের মূল অংশটা কি? কিছুক্ষণ আগে আমরা বলছি। দেখো, দেখা সংক্রান্ত দর্শক, মূল অংশটা হচ্ছে আমার কি? দৃশ্য। মূল অংশটা আমার কি? দৃশ্য। দৃশ্যযোগ নক, দর্শক। ওকে। তারপর দেখো, শব্দ শেষে যদি অন থাকে তাহলে আমার প্রত্যয়টা কি হবে? অনট। প্রত্যয়টা কি হবে? অনট। তাহলে করণ, কিছুক্ষণ আগে তো বললাম কারক, করণ, করণীয়, এগুলোর প্রকৃতি কি? ক্রি। দেখো কত সহজ। ক্রি শেষে ওয়ান আছে, অনট। গমন, যাওয়া সংক্রান্ত, দেখো, যাওয়া সংক্রান্ত, গমন, প্রকৃতি কি বলছি? গম। প্রকৃতিটা কি বলছি তোমাদের? গম। গম প্লাস অনট। ওকে। তাহলে দর্শন, দর্শক, দেখা সংক্রান্ত, তাহলে কি হবে? দৃশ্য প্লাস অনট, দৃশ্য প্লাস অনট। আচ্ছা, করণীয়, আবার তাহলে করণীয় শব্দের মূল অংশ কি হবে? ক্রি। ক্রি প্লাস অনিয়। অনিয় থাকলে আমরা কি দেবো? নিয় বা অনিয়। নিয় থাকলে আমরা অনিয় দিচ্ছি। ক্রি প্লাস অনিয়। গমনীয়, গম প্লাস অনিয়। দর্শনীয়, মূল শব্দ কি হবে তাহলে? দৃশ্য। দৃশ্য প্লাস অনিয়। তাহলে আমরা কি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে কিভাবে আমরা মূল অংশটা নির্ণয় করতে পারি।
এই মূল অংশ নির্ণয় করার জন্য এই বিষয়গুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো একটু যদি তোমরা গো থ্রু করে যাও, ভালোভাবে পড়ে যাও, আশা করি তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে খুবই সুবিধা হবে। তারপর দেখো, একটা শব্দের শেষে যদি বজ ফলা থাকে তাহলে কৃৎ প্রত্যয়টা কী হবে? তব্য। একটা শব্দের শেষে যদি বজ ফলা থাকে তাহলে কৃৎ প্রত্যয়টা কী হচ্ছে? তব্য। তাহলে কর্তব্য শব্দের মূল অংশটা কী হবে? ক্রি। তোমাদের বারবার বলছে কারক, করণ, করণীয়, কর্তব্য, মূল অংশগুলো কি? ক্রি। সে কি আছে? বজ ফলা আছে, প্রত্যয় তব্য। প্রত্যয়টা কি? তব্য। আবার দেখো, গমন, গমনীয়, গন্তব্য, এগুলো মূল অংশটা কি? গম। বজফলা আছে, প্রত্যয় তব্য। দর্শক, দর্শন, দর্শনীয়, দ্রষ্টব্য, মূল প্রকৃতিটা কি? দৃশ, দেখা সংক্রান্ত, দৃশ। যোগ বজফলা আছে, প্রত্যয় তব্য। প্রত্যয়টা কি? তব্য। ওকে। আবার খেয়াল করো, শব্দের শেষে যদি তা থাকে কৃৎ প্রত্যয়টা কি হবে? ত্রিচ বা ত্রি, যে কোনো একটা। আমরা নতুন ব্যাকরণে এখন ত্রি দেখি, পুরাতন ব্যাকরণে ত্রিজি ছিল, নতুন ব্যাকরণে এখন আমরা ত্রি দেখি। প্রত্যয়টা যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে কর্তা শব্দের মূল অংশটা কি? তাহলে ক্রি। তা আছে, প্রত্যয়টা কি হবে? তাহলে ত্রিচ। শ্রোতা, দেখো শ্রোতা শব্দের মূল অংশটা কি? কানে শোনা সংক্রান্ত যতগুলো বিষয় আছে, কানে শোনা, কানে শোনা সংক্রান্ত যতগুলো বিষয় আছে সবগুলোর প্রকৃতিটা কি? শ্রু। শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রুতি, শ্রুত, শ্রোতা, শ্রাবক, প্রত্যেকটার প্রকৃতিটা কি? শ্রু। তাহলে শ্রোতা, শ্রু প্লাস তা আছে, ত্রিচ। নেতা, নেতা শব্দের মূল অংশটা কি হতে পারে? খেয়াল করে দেখো, তো নয়ন, নেতা, নায়ক, নেত্র, নয়, নেতৃত্ব, প্রত্যেকটা শব্দের প্রকৃতিটা কি? নি বলেছিলাম, নি। তাহলে নেতা শব্দের মূল অংশটা কি দাঁড়াচ্ছে? নি। তা থাকলে কি দিচ্ছি আমরা? ত্রিচ। তা থাকলে কি দিচ্ছি? ত্রিচ। প্রিয় শিক্ষার্থী, খুব সহজেই বুঝতে পারতেছো তো। ত, একটা শব্দ শেষে ত, কয়ত, দয়ধ, গয়ধ, শয়ট, নয়ন, বৈধ, তহিত, নয়ত, এগুলো যদি থাকে তার প্রত্যেকটার প্রত্যয়টা হবে কয়ত বা ত, কয়ত বা ত। তাহলে দেখো, শ্রুত মানে শোনা সংক্রান্ত, কানে শোনা, তাহলে মূল অংশটা কি? শ্রু। ত আছে, প্রত্যয়টা কয়ত। গত, যাওয়া সংক্রান্ত, তাহলে প্রত্যয়টা প্রকৃতিটা গম, গমযোগ কয়ত। দৃষ্টি, দেখা সংক্রান্ত, তাহলে কি হবে? দৃশ যোগ কয়ত প্রত্যয়টা। তাহলে আমরা খুব সহজেই প্রকৃতির প্রত্যয়টা নির্ণয় করতে পারছি। ওকে। আবার যদি দেখি, তরস্বীকার, কয়তরস্বীকার, নয়তরস্বীকার, দয়ধরস্বীকার, গয়ধরস্বীকার, শয়তরস্বীকার, পয়তরস্বীকার, এগুলো যদি থাকে তাহলে আমার প্রত্যয়টা কি দাঁড়াচ্ছে? কয়তরস্বীকার বা তরস্বীকারের তি। শ্রুতি, ভাইয়া শ্রুতি কি আমার কানে সংক্রান্ত না শোনা সংক্রান্ত? কানে শোনা সংক্রান্ত, মূল শব্দটা কি হবে? শ্রু। শ্রু, তরস্বীকারের তি আছে, কয়তরস্বীকার। গতি, যাওয়া সংক্রান্ত, মূল শব্দটা কি হবে? গম যোগ কয়ত। দৃষ্টি, দেখা সংক্রান্ত, মূল শব্দটা কি হবে? দৃশ যোগ কয়ত। দেখো কত সহজেই আমরা নির্ণয় করতে পারি। যদি শব্দ শেষে মান থাকে তাহলে আমার প্রত্যয়টা কি হবে? সানজ।
প্রত্যয়টা কি হবে? সানজ। চলমান, চলমান শব্দের মূল অংশ চল, মান আসছে, প্রত্যয়টা কি হবে? সানজ। বর্তমান শব্দের মূল অংশটা কি? ব্রিদ, ব্রিদ যোগ সানজ। দৃশ্যমান শব্দের দেখা সংক্রান্ত, দৃশ যোগ সানজ। ওকে, শব্দের শেষে যদি জ বা জফলা থাকে তাহলে আমার প্রত্যয়টা কি দাঁড়াচ্ছে? জ বা ঘ জফলা মূর্ধন্য। ওকে, খেয়াল করো, গম্য, জ সংক্রান্ত মূল শব্দটা কি হবে তাহলে? গম। মূল শব্দ কি হচ্ছে? গম। গম প্লাস জফলা আছে, তাহলে আমরা কি দেবো? দাঁড়াও একটু সুন্দর করে লিখি, গজফলা মূর্ধন্য। ধার্য, দেখো আসো, ধার্য শব্দের মূল অংশটা কি? ধৃ। ধার্য শব্দের মূল অংশটা কি? ধৃ। তো এখন বলতে পারো ভাইয়া কিভাবে পেলাম? খেয়াল করে দেখো, ধার, ধারক, ধারণা, ধারণীয়, ধারয়িতা, ধারয়িষ্ণু, ধারা, ধার্য। মূল অংশটা আমরা কি বলছি? ধারী। এখন ধার্য শব্দের মূল অংশটা নূতন ব্যাকরণ অনুযায়ী বা আধুনিক বাংলা অভিধান অনুযায়ী মূল অংশটা হচ্ছে ধারী। কিন্তু আমরা যদি নবম দশম শ্রেণীর মনির চৌধুরী স্যারের বইটা খেয়াল করি তাহলে মূল অংশটা হচ্ছে আমার ধৃ। সো আমরা ধৃ দিলেও রাইট, ধারী দিলেও কি হবে? রাইট। এখন পরীক্ষা হলো অপশন বিবেচনা করে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা ধৃও দিতে পারি, ধারেও দিতে পারি। এটা আপনারা আমাদের প্রিপারেশন বুকে পেয়ে যাবেন, এইভাবেই পাবেন। ধৃ প্লাস গজফলা মূর্ধন্য। তাহলে দৃশ্য শব্দের মূল অংশটা কি? দেখা সংক্রান্ত, দৃশ যোগ গজফলা মূর্ধন্য। দীর্ঘইকার যদি থাকে, এর প্রত্যয়টা ইন, এর প্রত্যয়টা কি? ইন। স্থায়ী, মূল শব্দটা কি হবে? স্থা যোগ দীর্ঘই আছে ইন, স্থায়ী। গামী, মূল শব্দটা গম, বারবার বলছি, গম যোগ ইন, গামী। জয়ী, জয়ী শব্দের মূল অংশ জি প্লাস ইন, জয়ী। আসো, এই যে জয়ী, খেয়াল করে দেখো, জয়, জেয়, জয়ী, জয়িতা, জেতা, জেতব্য, জিষ্ণু, জয়িষ্ণু, জয়ন্ত। প্রত্যেকটার মূল অংশটা কি? প্রকৃতিটা কি? যে। প্রত্যেকটার প্রকৃতিটা কি? যে। বুঝতে পারতেছো কত সহজে আমরা এটাকে উপস্থাপন করতে পারি, খুব সহজে কিভাবে এটা রপ্ত করা যায়। এখন আমরা দেখব অয়। অয় থাকলে আমার প্রত্যয়টা কি দাঁড়াচ্ছে? অল। তাহলে জয়, জি প্লাস অয় থাকার কারণে অল। ভয়, দেখো ভয়ের আমাদের প্রকৃতিটা কি? খেয়াল করে দেখো, দেখো ভয়, ভীত, ভীতি, ভীরু, ভীম, এই যে ভয় সংক্রান্ত বিষয়, প্রকৃতিটা আমার ভি। প্রকৃতিটা আমার কি? ভি। তাহলে এই বিষয়গুলো তাহলে খুব ইম্পর্টেন্ট না তোমাদের জন্য? একটু যদি ভালো করে ওভার থ্রু করো, গো থ্রু করো, তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা তোমাদের জন্য মোটামুটি সহজ। তাহলে ভি, ভিযোগ অল, ভয়। ক্ষয়ী, ক্ষয় সংক্রান্ত বলেছিলাম, খি, খিযোগ অল। ওকে, এখানে একটা ব্যতিক্রম আছে, বধ, হনযোগ অল, এটা একটা মুখস্থ করে নেবা। ইষ্ণু থাকলে কি হবে? ইষ্ণু। ইষ্ণু থাকলে কি হবে? ইষ্ণু। চলিষ্ণু,
মোট শব্দ কি হবে? চল, চল যোগ ইষ্ণু। বর্ধিষ্ণু কি হবে? বৃদ্ধ, বৃদ্ধ যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। ক্ষয়িষ্ণু, এই যে ক্ষয়, ক্ষয়, ক্ষি প্লাস ইষ্ণু, ক্ষয়িষ্ণু। আচ্ছা, তারপরে যদি তরফলা থাকে তাহলে প্রত্যয়টা কি হবে? তরফলা। নেত্র, তাহলে কি হবে? নি যোগ তরফলা। সত্র, শ্রু, কি হবে? শ্রু, কারণ শোনা সংক্রান্ত, কানে শোনা। শ্রু যোগ তরফলা। ক্ষেত্র কি হবে তাহলে? ক্ষি যোগ তরফলা, ক্ষেত্র। আচ্ছা, দেখো এই যে ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়ী, ক্ষি, বুঝতেই পেরেছ? যদি উক যদি থাকে, উক, উক, এই যে উক, তাহলে কি হবে? উক, ভাবুক। ভূ যোগ উক, ভাবুক। মিশুক, মিশ যোগ উক, মিশুক। ঘাতুক, এই খেয়াল করে দেখো, ঘাতুক। একটু দেখো, হত, হত্যা, হনন, হন্তা, হন্তব্য, ঘাত, ঘাতি, ঘাতক বা ঘাতক। হন, প্রকৃতিটা কি দাঁড়াচ্ছে তাহলে? হন। তাহলে এখানে হন, হন প্লাস উক। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংগ্রামী শিক্ষার্থী বলবো, কৃৎ প্রত্যয় যোগে শব্দ গঠনে আমরা কিভাবে ভাঙতে পারি, কিভাবে আমরা খুব সহজেই ভাঙতে পারি, তা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। কিভাবে? এই জিনিসটাকে যদি আমরা খুব ভালোভাবে পড়ি, এই জিনিসটাকে খুব ভালোভাবে যদি পড়ি আমরা, তাহলেই প্রকৃতি প্রত্যয়, বিশেষ করে কৃৎ প্রত্যয় আমাদের বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের প্রিপারেশন বুকে উপস্থাপন করা আছে। আসো, এখন আসো তদ্ধিত প্রত্যয়। এতক্ষণ তো আমরা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করলাম। তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয় থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই যেভাবে বিশ্লেষণ করলাম, এই যে বিশ্লেষণগুলো এইভাবে পরীক্ষায় বিশ্লেষণ আসে কৃৎ প্রত্যয় থেকে। কিন্তু তদ্ধিত প্রত্যয় থেকে যেটা আসে সেটা হচ্ছে অর্থ। একটা প্রত্যয় যুক্ত হওয়ার পরে সেটা কোন অর্থ দিচ্ছে, সেই অর্থটা তদ্ধিত প্রত্যয় ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, আ যে তদ্ধিত প্রত্যয়টা আছে, চোরের সাথে আ যুক্ত হয় চোরা, কেষ্টর সাথে আ যুক্ত হয় কেষ্টা। এখানকার এই যে আ, এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অবজ্ঞার্থে। আবার ডিঙির সাথে যখন আ যুক্ত হয়েছে ডিঙা, তখন সে কোন অর্থে? বৃহদার্থে। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি অবজ্ঞার্থে ব্যবহৃত, কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে? চোরা, ডিঙ্গি বা ডিঙ্গা, বাঘা, হাতা। তখন কি হবে? উত্তর চোরা। পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে? এখান থেকে, তদ্ধিত প্রত্যয় থেকে। বুঝতে পেরেছেন তো? সদৃশ অর্থে কি? বাঘের সাথে আযুক্ত হয় বাঘা, বাঘার মতো। হাতের সাথে আযুক্ত হয় হাতা, হাতার মতো। সদৃশ। আই, খেয়াল দেখেন, কানুর সাথে আই কানাই, মানে আদর অর্থে ব্যবহৃত হয়েছে। নিমাই, নিমের সাথে আই নিমাই, আদর অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা বলি না ঢাকাই জামদানি, পাবনাই, এগুলো ঢাকাই জামদানি, মানে ঢাকায় উৎপন্ন হয়েছে না, ঢাকার সাথে আই যুক্ত হওয়ার কারণে আইটা জাত অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর যে দেখি চোরাই, মোগলাই, এগুলো বিশেষণ গঠনে ব্যবহৃত হয়। আমি, আম, আমো, মি। আমি কিন্তু একটা সর্বনাম, মাথায় রাখতে হবে। আমি একটা সর্বনাম, কিন্তু যেহেতু এটা শেষে বসে শব্দ গঠন করছে, ওই জন্য এখানে একটা প্রত্যয়, ওই জন্য এখানে এটা কি? প্রত্যয়। শেষে বসে শব্দ গঠন করছে, ওই জন্য এটা প্রত্যয়। যেমন পাগলামি, পাগল যোগ আমি, তাই বলে আমি না।
চোরামি চোর যোগ আমি, বাদরামি বাদর যোগ আমি, ফাজলামি ফাজিল যোগ আমি বা আমো, ইতরামি ইতর যোগ আমি, পাগলামি এগুলো ধর কোন অর্থে? ভাব অর্থে আসতেছে। খুব ইম্পর্টেন্ট এটা। ঠকামো বা ঘরামি এটা বৃত্তি বা জীবিকা অর্থে ব্যবহৃত হয়। জ্যাঠামি ছেলেমি, ওই যে জ্যাঠামি কোনটাকে বলে? অল্প বয়সে মানে ছোট বয়সেই যদি বুড়া মানুষের মতো কথা বলে, পাকা পাকা কথা বলে, তখন তাকে বলে জ্যাঠামি করিস না। এই যে জ্যাঠামি মানে কি? নিন্দা জ্ঞাপন অর্থে জ্যাঠামি। জ্যাঠাযোগ আমি, ছেলেমি ছেলেযোগ আমি। কি বাহাদুরি বাহাদুর যোগ কি, উমেদারি উমেদার যোগ কি, এগুলো কোন অর্থে আসতেছে? ভাব অর্থে। এগুলো আপনারা দেখলেই বুঝবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকেও আসে। উপকরণ খুব ইম্পর্টেন্ট। পাথরের সাথে ইয়া বা এ যুক্ত এ পাথুরে, এটা উপকরণ অর্থে বোঝাচ্ছে। মেটে বেলে এগুলো উপকরণ সংক্রান্ত এ যুক্ত হওয়ার কারণে। উপজীবিকা জালযোগ জেলে, মোট মুঠে। নৈপুণ্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। খুনে নে। আচ্ছা, এখন আর কিছু বিষয় দেখব। দেখো, এই যে মানব বা যাদব, ভালো করে বোঝো। অপত্য মানে হচ্ছে ভাইয়া সন্তান বা পুত্র, সন্তান অপত্য। মানব ভাইয়া মনু থেকেই তো আসছে মানব, তাই না? মনু মানে কি? মানুষ, মানুষ। তাহলে মানব সন্তান, মানব সন্তান। যাদব জাদু থেকে এসেছে। শৈব উপাসক অর্থে, শিব। আর এটা একটু দেখো, অপত্য মানে ভাইয়া সন্তান বা পুত্র, সন্তান বা পুত্র। মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু, মনু মানেই হচ্ছে মানুষ, ঠিক আছে? এখান থেকেই মানব, মানবের সন্তান, মানুষের সন্তান মানব। অপত্য মানে সন্তান। উপাসক ভাব অর্থে সম্পর্ক বোঝাতে, পার্থিব পৃথিবীর সাথে সম্পর্কিত বিষয়। দৈব বা চৈত্র সম্পর্ক বোঝাতে আমরা এগুলো ব্যবহার করছি। তাহলে কোন প্রত্যয়টা? স্ন বা অপ্রত্যয়, স্ন। এখানে একটু খেয়াল করো, স্নেক বা ইক সাহিত্যিক বৈদিক বৈজ্ঞানিক, এগুলো দক্ষতা বা বেত্তা অর্থে আমরা ব্যবহার করে থাকি। বিষয় সামুদ্রিক সমুদ্রের সাথে সম্পর্কিত, নাগরিক নগর বিষয়ক, সামরিক সমর বিষয়ক, সমর মানে কি? যুদ্ধ। সামাজিক সমাজ বিষয়ক। একটা এখানে কোন অর্থে আসতেছে? বিষয়ক অর্থে আসে। বিশেষণ গঠনে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রোগগ্রস্ত অর্থে, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। যুক্ত টাক থেকে টেকো মানে যুক্ত। জাত ধান থেকে ধেনো, ধান থেকে যেটা তৈরি হয় সেটাই ধেনো। খুব ইম্পর্টেন্ট এটা, বাকিগুলো পারবেন। ওকে, এটা একটু দেখতে হবে। স্ন জ ফালা, এই যে অপতার্থে সন্তান বা জন্ম, এই যে মনুষ্য বা জামদগ্গ। স্ন জ ফালা, এটা একটু দেখি। অপতার্থে মানে, অপতার্থ মানে আমরা বললামই সন্তান বা জন্ম। মনুষ্য বা জামদগ্ন মানে, একে জামদগ্ন বলতে আমরা পরশুরামকে বুঝি, পরশুরাম, ঠিক আছে? ভাবার্থে সৌন্দর্য শৌর্য ধৈর্য কৌমার্য। এই দেখেন, অপত্য অর্থে রাবণী মানে কি? রাবণের পুত্র। বারবতী সন্তান অর্থে আমরা অপত্য ব্যবহার করি। দাশরথী দশরথের ছেলে, তাকে বলি দাশরথী। এখান থেকে তদ্ধিত প্রত্যয় থেকে যদি প্রশ্ন হয়, এক্স্যাক্টলি মিনিং থেকে প্রশ্ন হয়। কি থেকে প্রশ্ন হয়? মিনিং থেকে প্রশ্ন হয়। এই মিনিংগুলো
একটু ভালো করে যদি পড়েন তাহলে এখানকার প্রশ্নটা আপনার সলভ। এখন আসেন তদ্ধিত প্রত্যয় যোগে শব্দ গঠন, কিভাবে শব্দটা গঠন করছে। এখান থেকে খুব আহামরি প্রশ্ন হয় না, তবু একটু দেখা ভালো। যদি একটা শব্দ সে ইক থাকে, প্রত্যয়টা আমার স্নেক বা ইক, যে কোনো একটা দিতে পারি। সামাজিক মূল অংশটা কি আপনারা সবাই জানেন, সমাজ যোগ স্নেক বা ইক, সামাজিক। ধার্মিক মূল অংশটা কি ধর্ম, ধর্ম প্লাস ইক বা স্নেক, যে কোনো একটা দেন হয়ে যাবে। নাগরিক মূল শব্দের কি নগর যোগ ইক বা স্নেক। ওকে। শৈশব মূল শব্দের কি, শৈশব কার সাথে সম্পর্কিত, শিশু, মূল শব্দের কি শিশু, অ আছে শৈশব অ, ওই জন্য স্ন বা অ, স্ন বা অ। কৈশোর কার সাথে সম্পর্কিত, কিশোর, 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 কিশোর প্লাস স্ন বা অ। ওকে। পাশব পশু, কার সাথে সম্পর্কিত, পশু, পশু যোগ স্ন। ওকে। জফালা থাকলে স্ন জফালা। সৌন্দর্য মূল শব্দের কি হতে পারে, সুন্দর, সুন্দর যোগ জ। দারিদ্র শব্দের মূল অংশ কি হতে পারে, দরিদ্র প্লাস জ। সৌজন্য মূল শব্দের কি হতে পারে, সুজন প্লাস জ। ওকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানেও তো জ, এখানেও জ, এখানেও জ, কিন্তু আপনি তো বলেছেন কৃত প্রত্যয়েও জ আছে। এই যে দেখো কৃত প্রত্যয়েও জ আছে, তাহলে কেমনে বুঝবো জ থাকলে এটা কোনটা কৃত প্রত্যয় কোনটা কি তদ্ধিত প্রত্যয়। আমি তোমাদের এই জায়গাটা ভালো করে বুঝাইছি না, যে খুব সহজেই মূল অংশ নির্ণয় করা যায় না এবং ওটা দ্বারা ক্রিয়াপদ গঠন করা যায় না, সেটা হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতির উপরে যেটা বসবে সেটা আমার তদ্ধিত প্রত্যয়। আর যেটার মূল অংশ খুব সহজে নির্ণয় করা যায় না এবং মূল অংশ দিয়ে ক্রিয়াপদ গঠন করা যায়, সেটাকে বলছে ক্রিয়া প্রকৃতি। এরপরে যেটা বসে ক্রিয়ার সাথে সম্পর্ক রয়েছে কৃত প্রত্যয়, মাথায় থাকবে। তাহলে একটু দেখো, যদি আমি তোমাদেরকে এখানে যদি একটা অপশন দিয়ে দেই, দেখো পারো কিনা দেখো। দেখো কার্য আর বললাম ঐক্য, ঐক্য, এই দুটার মাঝখানে দেখো তো এখানেও জ আছে, এখানেও জ আছে। এই দুটার মাঝখানে কোনটা মূলত আমার তদ্ধিত প্রত্যয়, কোনটা আমার কৃত প্রত্যয়, নিজেরাই বলো তো একটু। কার্য শব্দের মূল অংশটা আমার ক্রি, যেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি না, মুখস্থ করলে পারবো। ঐক্য শব্দের মূল অংশটা কি, এক, এটা দ্বারা কি ক্রিয়াপদ গঠন করা যাচ্ছে এবং এটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারছি। ওই জন্য ঐক্য এটা তদ্ধিত প্রত্যয়, আর কার্য এটা আমার কি কৃত প্রত্যয়। ওকে। ইল থাকলে ইল, স্বপ্নীল স্বপ্নযোগ ইল, উর্মিল উর্মি যোগ ইল, বর্ণিল বর্ণযোগ ইল। ইতো থাকলে ইতো, ইমা থাকলে ইমন, রক্তিমা রক্তযোগ ইমন, নীলিমা নীলযোগ ইমন, লালিমা লাল যোগ ইমন। ওকে। ইও থাকলে আমরা নিও দিচ্ছি, ই থাকলে ইন। এখন এখানেও খেয়াল করে দেখো, সুখী সুখ যোগ ইন। এগুলো কোথায় প্যাচ লাগাইতে পারে বুঝছো তো। এই যেখানেও আমরা দেখছি এই যে দীর্ঘই থাকলে ইন দিয়েছে, কিন্তু সেটা হয়েছে কৃত প্রত্যয়। আর এখানেও কি আছে, তাহলে নিজেরা একটু বলো, স্থায়ী, আর বললাম কি প্রাণী,
প্রাণী, দুটাই দীর্ঘইকার আছে। এখন কোনটা মূলত কৃত প্রত্যয়, কোনটা এখন তদ্ধিত প্রত্যয়, বুঝতে পেরেছ? স্থায়ী শব্দের মূল অংশটা কি স্থা, যেটা আমরা খুব সহজে বের করতে পারি না, এবং আর প্রাণী প্রাণ, এবং এটা খুব সহজেই বের করা যায় প্রাণীর সাথে প্রাণ, এবং এটার দ্বারা কোনো ক্রিয়াপদ গঠন করাও যায় না। ওই জন্য এটাকে বলছি তদ্ধিত প্রত্যয়, আর এটাকে বলছি কৃত প্রত্যয়। ওকে, তা বা তয়ব থাকলে তা বা তয়বই হবে, মান থাকলে মান, মত, মতব দিয়ে করে যাবেন, বান থাকলে বান, বত, বতব, যেমন গুণবান গুণযোগ বান বা বতব বা বত, রূপবান। বি থাকলে বিন, মেধাবী মেধাযোগ বিন, মায়াবী মায়াযোগ বিন। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মান আছে, এখানেও আমার কৃত প্রত্যয়েও মান আছে, কৃত প্রত্যয় আমার কি আছে, মান আছে। তাহলে কিভাবে নির্ণয় করা যায় আপনারা তো বুঝতে পেরেছেন। এখন যদি বলি, খেয়াল করে দেখো, বললাম চলমান আর শ্রীমান, শ্রীমানে সুন্দর। চলমান শব্দের মূল অংশটা ভাইয়া চল, যা দিয়ে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি, ওই জন্য এটা কৃত প্রত্যয়। শ্রীমান মূল শব্দটা কি, আমার মূল শব্দটা আমার শ্রী, শ্রী মানে সুন্দর। এটা দেখি ক্রিয়াপদ গঠন করা যায়, যায় না, ওই জন্য এটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, আর এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এখন আসো বিদেশি তদ্ধিত প্রত্যয় নিয়ে কিছু কথা বলি, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। হিন্দি তদ্ধিত প্রত্যয় একটু মাথায় রাখবা, ওয়ালা এভাবে মুখস্থ করে ফেলবা, ওয়ালা, ওয়ান, পনা, অনা, শ্বাসে, ওয়ালা ওয়ান, পনা, অনা, শ্বাসে, এই যে বিষয়গুলো বললাম, এইগুলো, এই প্রত্যয়গুলো আমার হিন্দি তদ্ধিত প্রত্যয়। এগুলো কোন প্রত্যয়, হিন্দি তদ্ধিত প্রত্যয়। ওলা ওয়ান, পনা, অনা, শ্বাসে। ওলা বাড়িওয়ালা, দিল্লিওয়ালা, মাসওয়ালা। ওয়ান গারোয়ান, দারোয়ান। আনা বা আনি, মুন্সিয়ানা, বিবিয়ানা, হিন্দুয়ানা। সা পানসে, একসে, কালসে। পনা যদি বুঝি, গিন্নিপনা, বেহায়াপনা, এই বিষয়গুলো। ওকে, এখন ফার্সি তদ্ধিত প্রত্যয়গুলো কি কি সেগুলো দেখেন। গড়, কর, দার, বাছ, বন্দি, সই, নবিশ, চা, চা বা চি, এইগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এগুলো আমার ফার্সি তদ্ধিত প্রত্যয়। পরীক্ষার হলে যেটা প্রশ্ন আসে, নিচের কোনটি ফার্সি তদ্ধিত প্রত্যয়, নিচের কোনটি হিন্দি তদ্ধিত প্রত্যয়, বা নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, এইভাবে প্রশ্ন আসে। সো এই কয়টা একটু মুখস্থ করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার বলি, এগুলো ঠিক আছে। টিপসই, নামসই শব্দ দুটো সই প্রত্যয় নয়, এটি সহি মানে স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন, এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা ওভারঅল সব জিনিসই বুঝতে পারলাম, এবং এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে তাও আমরা বুঝতে পেরেছি। দেখি তাহলে আমরা সব পড়ে ফেলেছি কিনা। আমরা এখান থেকে সবই পড়ে ফেলেছি, এবং কোনোটাতে আর সমস্যা থাকার কথা না। ধন্যবাদ, ভালো থাকবা। আর একটা বিষয় বলবো, যেটা হচ্ছে তোমরা কম্পিটিশন যখন করবা, তোমার টপ লেভেলের যে বন্ধু আছে তার সাথে তোমরা কম্পিটিশনটা করবা না। কম্পিটিশন সবসময় করবা নিজের সাথে নিজের। আমি আমার কলেজ লাইফেও তাই করেছি, নিজের সাথে নিজের কম্পিটিশন করবা। যদি তুমি আজকে পরীক্ষা দিয়েছো, আজকে পরীক্ষাতে তুমি 20 নম্বর পেয়েছো 100-এর মধ্যে, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো কারণ নেই। তোমাকে নেক্সট পরীক্ষা টার্গেট রাখতে হবে 21 কীভাবে পাওয়া যায়। এই কম্পিটিশন যখন তুমি নিজের সাথে নিজে করবা, তখন তোমার ডেভেলপড হবে।
আদারওয়াইজ তোমার ডেভেলপড সম্ভব না। কারণ তুমি যদি টপারের সাথে চিন্তা ভাবনা করো, ওই লেভেলে যাইতে তোমার অনেক সময় ব্যাপার, তুমি তখন পিছিয়ে পড়বা, পড়তে ভালো লাগবে না, নিজের সাথে নিজের কম্পিটিশন করবা। বেস্ট অফ লাক, শুভকামনা রইল।